টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, ডুবেছে সড়ক, বাসাবাড়ি, বাড়ছে পানিবন্দী মানুষের ভোগান্তি। প্রচুর পানি হওয়ার কারণে মানুষ যাতায়াত ঘর থেকে বাইরে হতে পারে নাই। হাঁটু পর্যন্ত পানি উঠছে, আমাদের যেতে অনেক কষ্ট হচ্ছে। আমাদের 1100 পরিবার, সব মানুষ পানিবন্দী আছে। কোটা সংস্কার আন্দোলনে হতাহতের জন্য সারা দেশে দোয়া ও গণমিছিল, কয়েক জায়গায় বাধা ও ধাওয়া পাল্টা ধাওয়া। তিন জেলায় সড়কে ঝরল 2 ভাইসহ 7 প্রাণ। শরীয়তপুরের ট্রলার ডুবে নিহত 2, নিখোঁজদের সন্ধানে অভিযান। বেনাপোল স্থলবন্দরের রাজস্ব আদায়ে ধাক্কা, ইন্টারনেটের ধীরগতির বিরূপ প্রভাব আমদানি রপ্তানি বাণিজ্যে। ঘুরে দাঁড়াচ্ছে চা শিল্প, বৃষ্টিতে এসেছে নতুন কুড়ি, বেড়েছে উৎপাদন, চলতি বছরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশাবাদ। বৃষ্টির পরে বাগান পরিবর্তন হয়েছে, বাগান সবুজ হয়েছে, পাতিও বাড়ছে, বাগানে আয়ও বাড়ছে। বৃষ্টিটা যদি এরকম থাকে, উৎপাদনের ধারাটা অব্যাহত থাকবে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, যাচ্ছে বিস্তারিত খবরে। মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে নাকাল জনজীবন। খাগড়াছড়ি, বাগেরহাট সহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা, ডুবেছে রাস্তাঘাট, বাসাবাড়ি। এতে চরম ভোগান্তিতে মানুষ। সড়কে বুক সমান পানি, ডুবেছে বাসাবাড়ি, অফিস আদালত। খাগড়াছড়ির নিম্নাঞ্চলের বাসিন্দাদের দুর্বিষহ জীবন। দুদিন ধরে টানা বৃষ্টি, এতে নদী, ছড়া ও খালের পানি বেড়ে প্লাবিত হয়েছে উত্তর দক্ষিণ গঞ্জপাড়া, দক্ষিণ মেহেদিবাগ, শান্তিনগর ও মুসলিমপাড়ার একাংশ। ঘরের সামনে ঠাই লওয়া জানা পানি, ছাগল টাগল লইয়া নাপি বাজার সিঁড়ি আছে বসে লইছি। জলাবদ্ধতা দেখা দেয় বরিশালেও। নগরীর নবগ্রাম রোড, জিয়া সড়ক, আলেকান্দা, স্টেডিয়াম কলোনি সহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়। ভোগান্তিতে এসব এলাকার বাসিন্দারা। বৃষ্টি হলে পানি জমে যায়, ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ। ড্রেনেজ ব্যবস্থা খুব পানি নামার কোনো জায়গা নাই। বিগত কয়েক বছর ধরেই আর কি এখানে পানি এরকমের জমে জলাবদ্ধতার সৃষ্টি, এতে আমাদের কি অনেক বছর ধরেই সমস্যা হচ্ছে আর কি। টানা বৃষ্টিতে জলাবদ্ধ ঝালকাঠির বিভিন্ন সড়ক, প্লাবিত নিচু এলাকার বাসাবাড়ি, ফুঁসে উঠেছে সুগন্ধা ও বিষখালির পানি। হাঁটু পর্যন্ত পানি উঠছে, আমাদের যেতে অনেক কষ্ট হচ্ছে। একই অবস্থা বাগেরহাট, সাতক্ষীরা সহ উপকূলীয় জেলাগুলোতে। প্লাবিত নিম্নাঞ্চল, রাস্তায় পানি জমায় ব্যাহত যান চলাচল। পাহাড়ি ঢলে ভেঙেছে ফেনীর মুহুরী নদীর শালধরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। হু হু করে লোকালয়ে ঢুকছে পানি, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। মৌসুমী বায়ুর প্রভাবে আগামী রোববার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আবহাওয়া পরিস্থিতি জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যাব বাগেরহাট, সেখানে আছেন আমাদের সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, জানাবেন শুরুতেই আপনি কোন এলাকায় আছেন এবং সেখানে কি এখনো বৃষ্টি পড়ছে কিনা, একই সাথে কোন কোন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, কি তথ্য আছে? আমি যদি বলি, গত বুধবার রাতে থেকেই মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। গতকালকেও মাঝারি বৃষ্টি ছিল, আর এই রাত থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিতে বাগেরহাটের বলা চলে একেবারে প্রত্যেকটি নিম্ন অঞ্চলে প্লাবিত হয়েছে। আমি একেবারে দাঁড়িয়ে আছি বাগেরহাট শহরের একেবারে প্রাণকেন্দ্র বলা হয়, সেই প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছেন। এখানে দেখাতে চাই, এখানকার এক ঘন্টা আগে একেবারে যদি পৌরসভা পৌর ভবনেও গিয়েছিলাম, সেখানেও পানির অবস্থা দেখে আসছি আমি। প্রত্যেকটি জায়গায় একেবারে 1 ফুট 2 ফুট পানি, বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে, ঢুকে পড়েছে পানি। একেবারে নিম্ন যে দোকানগুলি আছে নিচে জায়গায়, শহরের যে রোডগুলি একটু নিচু অপেক্ষা কিন্তু সেই দোকানগুলিতেও কিন্তু পানি ঢুকে পড়েছে। তাই না, একেবারে যারা শহরের বস্তিতে থাকে এই সকল মানুষ, তারা কিন্তু রান্না খাবার তাদের আজকে হয়নি। আর একেবারে এটি উপকূলীয় জেলা, এই জেলাতে
প্রচুর পরিমাণের মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা দিন আনে দিন খায় বা হ্যান্ড টু মাউথ আমরা যেটাকে বলে থাকি, সেই মানুষগুলি কিন্তু তাদের যে দুঃখ দুর্দশা বা তাদের যে কষ্ট, তাদের যে পরিবারের পরিজনের মুখে তুলে দেওয়া, এটি তাদের জন্য বেশ খানিকটা কষ্টকর হয়ে যায়। আমরা সেই দৃশ্যটি আজকে দেখেছি এবং এখনো কিন্তু বৃষ্টি আছে। কিছুক্ষণ আগেও এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি আছে। আর এই বৃষ্টি আকাশের যে অবস্থা এবং আকাশ যেটি বলছে সেটি আরো থাকবে। আর আমি মংলার আবহাওয়া যিনি আবহাওয়াবিদ আছেন হারুনা রশিদ, ওনার সঙ্গে কথা বলেছি। উনি বলছেন যে এই বৃষ্টিটা আগামী কালকে পর্যন্ত থাকতে পারে। এই ছিল আমার কাছে বাগেরহাটের সর্বশেষ তথ্য। সোহাগ। ইয়ামিন, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। যেতে চাই সাতক্ষীরায়, সেখানে আছেন আমাদের সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, জলাবদ্ধ হয়ে পড়া এলাকাগুলোর সবশেষ পরিস্থিতি জানাবেন এবং সেখানকার মানুষজন আসলে কিভাবে যাতায়াত করছে, তারা কি ত্রাণ পাচ্ছে কিনা, তাদের সবশেষ পরিস্থিতি জানাবেন। সোহার, শেষ প্রশ্ন দিয়েই শুরু করি যে ত্রাণের যে কথা বলছেন সেটির কোনো তৎপরতা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখনো শুরু করা হয়নি। আর জলাবদ্ধতার যে অবস্থা সেটি আমাদের সাতক্ষীরার উপকূলীয় গাবুরা, সাতক্ষীরা সদরের পৌরসভার বিভিন্ন এলাকা। আমি এখন রয়েছি সাতক্ষীরার তালার সদরে এবং তালার সদরে আপনি দেখছেন যে বর্তমানে এখানে যে পরিস্থিতি দেখছেন, মানুষের যে ঘরবাড়ি, সেই ঘরবাড়ি কিন্তু একেবারেই পানির নিচে বা এখনো কারো ঘরের মধ্যে পানি উঠে গেছে, এখন বাড়ির উঠানে পানি। আমি এখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে যেটি জানছি, গেল 1 মাস যাবৎ এই সকল মানুষরা কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। তবে পানি নিষ্কাশনের কোনো প্রশাসনিক ব্যবস্থা বা জনপ্রতিনিধি তারা এমন কোনো ব্যবস্থা কিন্তু করেনি আমরা জানছি। তো আমি একটু আপনার কাছ থেকে যাচ্ছি, কত মানে এই যে দুর্ভোগ, কি ধরনের দুর্ভোগে পড়েছেন আপনারা? মেলা অসুবিধার মধ্যে পড়েছি, বাড়িতে বেরোনি যেতে না, বাজার ঘাটে যেতে পারতি না, ছেলে মেয়েরা যেতে পারতিস না, স্কুল কলেজে যেতে পারতিস না, এত দুর্যোগের মধ্যে যাই কি পানিতে চুলকানি হচ্ছে, গায়ে যাচ্ছে গায়ে। আমি একটু আপনার কাছেও জানতে চাই যে এই যে জলাবদ্ধতা, এটা কেন? প্রভাবশালী মহলের ড্রেনেজ জায়গা দখল এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে আমরা এই জলাবদ্ধতার শিকার হয়েছি হাজার হাজার পরিবার। তো স্যার শুনছিলেন যে এবং যদি একটু বৃষ্টিপাতের কথা আপনাকে জানাই যে গত 24 ঘন্টায় সাতক্ষীরায় কিন্তু 71 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে। এবং এই বৃষ্টিপাত বর্তমানে আজকে দিনব্যাপী কিন্তু বৃষ্টিপাত হয়েছে, তবে কিছুক্ষণ আগে থেকে বৃষ্টির পরিমাণ কমেছে, এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তবে এখন একটু বাইরে যাওয়ার মতো পরিস্থিতি। তো দিনব্যাপী কিন্তু বাইরে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। তো সব মিলিয়ে বৃষ্টিতে মানুষদের যে দুর্ভোগ সেটি কিন্তু পোহাতে হচ্ছে। সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু সব থেকে বেশি বিপাকে পড়েছেন, কিন্তু তারা দিনমজুরের যে কাজ করেন, ছোটোখাটো কাজ করেন, তারা কিন্তু কাজে যেতে পারছেন না। তো সব মিলিয়ে এই যে তীব্র বৃষ্টির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। সোহার। আকরাম সাতক্ষীরার জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে দেশের সব বিভাগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিপাত, সতর্ক বার্তা এগুলো এখনো অব্যাহত রয়েছে এবং আগামীকাল সকাল থেকে পরের দিন অর্থাৎ 4 তারিখ সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা একটু কমে যেতে পারে, কিন্তু 4 তারিখ সন্ধ্যার পরে আবার ক্রমাগতভাবে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পাবে। মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে যে বৃষ্টিপাত তা অব্যাহত থাকবে প্রায় 10 দিন। মেঘনার অস্বাভাবিক জোয়ারে সপ্তাহখানেক ধরে প্লাবিত লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতির অন্তত 20টি গ্রাম। জলমগ্ন অবস্থায় চরম দুর্ভোগী দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, তলিয়েছে মাছের ক্ষের আর ফসলি জমি। তবে মেঘনা তীররক্ষা বাঁধের কাজ চলমান, এটি শেষ হলেই ভোগান্তি নিরসন হবে বলে আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। মেঘনা তীরবর্তী বিস্তীর্ণ জনপদ লক্ষ্মীপুর কমলনগরের মতিরহাট। সপ্তাহখানেক ধরে এভাবেই জোয়ারের পানি ঢুকছে গ্রামটিতে। জোয়ার ভাটার খেলায় দুর্ভোগে কমলনগর ও রামগতির অন্তত 20টি গ্রাম। জলমগ্ন বসতঘর, ভেঙে গেছে ঘরের ভিটি, রান্নাঘরও ডুবে থাকায় ভোগান্তিতে যোগ হয়েছে নতুন মাত্রা। সড়কগুলো হাঁটু পানির দখলে। বেরি নাই, বান নাই, কিছু নাই, জোয়ার উঠানোর লগে সব ডুবে যাইতেছে, সব শেষ। পানি উঠলে ফিরাটি সব ভাঙি যায়, হালার গোয়া টোয়া সব পড়ে যায়, এই ফুসকুড়ি টুসকুড়ি সব ডুবে যায়, মানে অনেক কষ্ট হয়। ফাঁকঘর টাকঘর সব মেন ঘর সব ডুবে যায়।
শুধু জনদুর্ভোগ নয়, ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে গ্রামীণ অর্থনীতি। জোয়ারের পানিতে তলিয়েছে মাছের ঘের, ফসলি জমি। স্থানীয়রা জানায়, প্রতি বর্ষায় অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয় মেঘনাপাড়ের এই জনপদ। ধান পাট জায়গা জমি এবং বাড়ি ঘর দুয়ার সবকিছু ক্ষয়ক্ষতি হয়েছে। জোয়ারে প্রতি বছর ফিরা ঘোরা ভাঙ্গিয়া যাতে আমরা কাগজ দিয়ে কোন রকম ঘুরিয়া রেখে রাখছি। এই জোয়ারের কারণে কৃষকের এই জ্বালা গেছে, জ্বালা একদম পচে গেছে। কৃষি বিভাগের তথ্য মতে এরই মধ্যে প্রায় 90 হেক্টর জমির বীজতলা প্লাবিত হয়েছে। তবে নির্মাণাধীন মেঘনা নদীর তীররক্ষা বাঁধের কাজ শেষ হলে সমস্যার সমাধান হবে বলে আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। পানিটা যদি দ্রুত বের হয়ে যায় তাহলে হয়তো ক্ষতিটা এত হবে না। তো আমাদের এখন পর্যন্ত যে হিসাব, পানি যদি এভাবে থেকে যায় সেক্ষেত্রে আমাদের 90 হেক্টর জমি আমাদের ক্ষতিগ্রস্ত হতে পারে। সাস্টেনেবল এমপ্যাকমেন্টও আমরা করে দিচ্ছি, সেক্ষেত্রে আর ভিতরে আমাদের পানি থাকবে না। ইন দ্য মেইন টাইম আমাদের যে ওয়াটার সিস্টেমটা থাকবে, অনেকগুলো রেগুলেটর আমরা করব ভিতরে যাতে পানি জমতে না পারে। চলতি জোয়ারে জলবন্দি জেলার লক্ষাধিক মানুষ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। কোটা সংস্কার আন্দোলনে হতাহতের জন্য সারা দেশে দোয়া ও গণমিছিল কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। খুলনায় বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুপুরে শিক্ষার্থীরা নগরের শিববাড়ি মোড় থেকে মিছিল নিয়ে 0 পয়েন্ট এলাকায় যাওয়ার চেষ্টা করে, কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হলে পুলিশের বাধার মুখে পড়ে তারা। বাধা অতিক্রম করে 0 পয়েন্ট যেতে চাইলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ারশেল মারে পুলিশ। সকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। তাদের সাথে একাত্মতা জানিয়ে যোগ দেন বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এ সময় গণগ্রেফতার বন্ধ, ছাত্রদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সহ ক্যাম্পাস দ্রুত খুলে দেওয়ার দাবি জানান তারা। পরে গণমিছিল নিয়ে নগরীর মডার্ন মোড়ে যান শিক্ষার্থীরা। লক্ষ্মীপুরে জুমার নামাজের পর বাজার ব্রিজ থেকে মিছিল বের করে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। চকবাজার মসজিদের সামনে গেলে বাধার মুখে পড়ে তারা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় পুলিশ সহ অন্তত 20 জন আহত হয়েছে। নরসিংদীতে গণমিছিল করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা। পৌর শহরের ব্রাহ্মণডি থেকে মিছিলটি বের হয়। এ সময় মহিলা আওয়ামী লীগের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করেন আন্দোলনকারীরা। হয় ধস্তাধস্তিও। চট্টগ্রামে 9 দফা দাবিতে প্রতিবাদ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তির দাবিও জানায় তারা। বাদ-জুমা নগরীর আন্দরকিল্লা মোড়ে জড়ো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করেই হাজারো মানুষ প্রতিবাদ মিছিল বের করে। পরে আন্দরকিল্লার সড়ক হয়ে মিছিলটি লালদিঘি, পুলিশ প্লাজা ও নিউ মার্কেট চত্বরে জড়ো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হিসেবে গণমিছিল হয়েছে ময়মনসিংহতেও। দুপুরে টাউন হল মোড়ে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেল স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানায় শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে গাইবান্ধা শহরে গণমিছিল করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। জুমার নামাজের পর বড় মসজিদ এলাকা থেকে এই মিছিল বের করা হয়। পরে ডিবি রোডের চৌমাথা মোড় কিছুক্ষণ অবস্থান করে তারা। এরপর মিছিল বের করে তারা। এদিকে গণমিছিল হয়েছে পিরোজপুরেও। মিছিল শেষে পুরাতন বাস স্ট্যান্ডে সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান তারা। হতাহতদের জন্য দোয়া শেষে গণমিছিল হয়েছে সিরাজগঞ্জেও। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয় কর্মসূচি। সাম্প্রতিক সহিংস ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষক, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় শুরু করেছেন। পর্যায়ক্রমে সকলের সাথে আলোচনা করবেন তিনি, একথা জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, প্রতিটি হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত সংস্থার পরিধি বাড়ানো হয়েছে, জাতিসংঘের সহযোগিতা চাওয়া হয়েছে। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অযথা শিক্ষার্থীদের হয়রানি না করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। কে অপরাধী কে অপরাধী নয় সেটা তদন্ত কমিটির মাধ্যমে সুরাহা হবে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে নাগরিকদের মতামতের কারণে তৃতীয় শক্তি উস্কানি হিসেবে সুযোগ নিতে পারে বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জাতিসংঘ সহ যেসব দেশ এই তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে, আমরা তাদেরকেও স্বাগত জানিয়েছি। তদন্ত কাজে তারাও অংশ নিতে পারে। এখন কে অপরাধী কে অপরাধী নয়, প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করতে আমরা বদ্ধপরিকর। অথৈ সাগরে ভাসছে সাংবাদিক মেহেদী হাসানের পরিবার। যাত্রাবাড়িতে সহিংসতার সংবাদ সংগ্রহকালে গুলিতে প্রাণ হারান তিনি। পটুয়াখালীর বাউফলের বাড়িতে চলছে শোকের মাতম। এসব ছবি এখন শুধুই স্মৃতি। বাবাহারা 2 মেয়ে। অথৈ সাগরে গণমাধ্যম কর্মী হাসান মেহেদীর পরিবার। পটুয়াখালীর বাউফলের হোসনাবাদ গ্রামের বাসিন্দা মেহেদী স্ত্রী সন্তানদের নিয়ে থাকতেন ঢাকার কেরানীগঞ্জে। কাজ করতেন ঢাকা টাইমসে, ছিলেন সিনিয়র রিপোর্টার। গত 18 জুলাই যাত্রাবাড়িতে সহিংসতার খবর সংগ্রহকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। আশিকর ভাই, মেজো ভাই, ওর কাছে ফোন দিয়েছে যে মেহেদী হাসান গুলি লাগছে, ঢাকা মেডিকেলে আছে, তোমরাও তাড়াতাড়ি করে। এই ও পাইয়া ও আর কি গেছে, ও আবার আত্মীয় স্বজন সবার দিয়ে ফোন দিয়েছে, ভাইয়ের গুলি লাগছে, আমি হাসপাতাল যাইতে আছি। ওলানের লাগে নিয়ে থাক দুধ খাওয়াইছি, এখন কষ্ট করে ওই বাইরে পাচ্ছিল। 3 ভাইয়ের মধ্যে সবার বড় মেহেদী। বাবা মাকে দেখভালের দায়িত্ব ছিল তার। এখন না ফেরার দেশে সেই সন্তান। নির্বাক স্বজনরা, শোকস্তব্ধ এলাকাবাসীও। বাড়ির আগিনাতেই চিরনিদ্রায় শায়িত মেহেদী। ব্যাংকে কোনো টাকা উঠাইছে, টাকা উঠাই ঘর উঠাইছে। এখন ওই চাকরি নিয়েছিল, চাকরি নিয়ে এইবারে আস্তে আস্তে ঋণ শোধ করবে। ভালো করছে, সেই অনেকে লাখ আছে এলাকার, আমার মনে হয় খুবই কম ছিল। কারোর সাথে মুখ তুলে কোনো সময় কথা কয় নাই, মাথা উঁচু করে কারো দ্বারে দাঁড়ায় নাই। ঢাকা টাইমসের আগেও আরও 2টি পত্রিকায় কর্মরত ছিলেন মেহেদী। কাজ করেছেন বেসরকারি একটি সংবাদভিত্তিক টিভি চ্যানেলেও। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। মোবাইল ইন্টারনেটে পাওয়া যাচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফিক্সড ব্রডব্যান্ডে সেবাটি চালু থাকলেও 4G নেটওয়ার্কে মিলছে না ফেসবুক, মেসেঞ্জার ও মেসেজিং অ্যাপ টেলিগ্রাম সেবাও। খাত সংশ্লিষ্টরা জানান, দুপুর 12:30টার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ থেকে ফেসবুকের সেবা বন্ধ আছে। পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে, ফলে মোবাইল ইন্টারনেটে চলছে না ফেসবুক ও টেলিগ্রাম। এর আগে গত 17 জুলাই রাত থেকে 31 জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। 31 জুলাই বেলা 2টার পর থেকে তা চালু হয়। দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী আছে 12.5 কোটি। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 2 ভাইসহ 7 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। সকালে রাজবাড়ী কুষ্টি আঞ্চলিক মহাসড়কের আলাদিপুর এলাকায় বাসের সাথে সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। এতে ঘটনাস্থলে প্রাণ হারান একজন। আহত 6 জনকে উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা। এ সময় চিকিৎসাধীন অবস্থায় একজন ও ঢাকায় নেওয়ার পথে মারা যান আরও একজন। এছাড়া নীলফামারীর কিশোরগঞ্জে 2 জন এবং সৈয়দপুরে 2 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 2 ভাই রয়েছেন। শরীয়তপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে 2 জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ 3 জন। সকালে গোসাইরহাট উপজেলার মাছেরচর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে গোসাইরহাট পুরাতন লঞ্চঘাট থেকে মাছেরচর যাচ্ছিল যাত্রীবাহী একটি ট্রলার। মাছ নদীতে পৌঁছালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ডুবে যায়। পরে স্থানীয়রা 8 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। নদীর মাঝখানে আইছি, আর জ্বর ছাড়ছে, মানে ঢেউ হয়েছে অতিরিক্ত। ঢেউর কারণে নৌকা একটু লড়ছে চড়ছে,
আর মানুষ একাইতে হয়ে গেছে আর নৌকা বুঝে গেছে। আমাদের উদ্ধার কার্যক্রম চলমান আছে। আমরা আমাদের ডুবুরি আসছে, ডুবাইছে এতক্ষণে, এখন রেস্টের জন্য উঠছে। আমরা আবার ডুবাইতে নামবো এবং আমাদের উদ্ধার কার্যক্রম চলমান থাকবে। বগুড়ায় মসজিদের টয়লেটে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে সদর উপজেলার এরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রতন জিলাদার। মসজিদের মুয়াজ্জিন আসলাম জানান, ফজরের নামাজের আগে টয়লেট থেকে চিৎকার শুনতে পান তিনি। মাইকিং করে বিষয়টি জানান। এলাকাবাসী গুরুতর অবস্থায় রতনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনদের দাবি, স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ জানিয়েছিল রতন। এতে ক্ষুব্ধ ছিল দুই প্রতিবেশী আমিন ও আরিফ। মাদারীপুরের শিবচরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। লুটে নেওয়া হয়েছে বিভিন্ন মালামাল। ভোররাতে বাহেরচর গ্রামে রুবেল মোল্লার বাড়িতে ঘটনা ঘটে। ভুক্তভোগীদের ভাষ্য, রাত থেকে বিদ্যুৎবিহীন ছিলেন তারা। ভোরে হানা দেয় একদল ডাকাত। দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করা হয় পরিবারের সদস্যদের। এরপর আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা সহ মূল্যবান মালামাল লুটে নিয়ে পালিয়ে যায় তারা। ফেলে যায় বিভিন্ন স্থানে লুটকৃত কিছু মোবাইল ফোন। পুলিশের ধারণা, ডাকাতির ঘটনা পূর্ব পরিকল্পিত। জড়িতদের ধরতে অভিযান চলছে। সাম্প্রতিক অস্থিরতায় ধস নেমেছে বেনাপোল স্থলবন্দরের রাজস্ব আদায়। কয়েকদিন বন্ধ থাকার পর ইন্টারনেট চালু হলেও ধীর গতি। এতে আমদানি রপ্তানি বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলছে। বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। প্রতিদিন আমদানি হয় নানা ধরনের পণ্য। এর মধ্যে রয়েছে দেশের ৮০% শিল্প কারখানার কাঁচামাল। তবে সাম্প্রতিক অস্থিরতার কারণে ধস নেমেছে বন্দরের রাজস্ব আদায়ে। বেশ কিছুদিন বন্ধ ছিল ইন্টারনেট, তারপর সচল হলেও ধীরগতি। এতে ব্যাহত বন্দরের আমদানি রফতানি বাণিজ্য। সময়মতো পণ্য খালাস না হওয়ায় শিল্প কারখানার উৎপাদনও বাধাগ্রস্ত হয়েছে। কারফিউ এবং ইন্টারনেট সেবা বিঘ্ন ঘটার কারণে আমদানি রপ্তানি করার হারে কমে গেছে। এটার মূল কারণ আমরা যেগুলো এলসি করেছি ব্যাংকে, এগুলো এলসি গুলো সুইফট পাস হয়নি। শিল্প কলকারখানার কাঁচামাল আমদানি রপ্তানি হয় এবং গার্মেন্ট জাতীয় পণ্য আমদানি হয়, এগুলো একেবারে বন্ধ ছিল। সরকারের রাজস্ব অনেক ঘাটতি হয়েছে। আমদানিকারকরা নির্দিষ্ট সময়ে পণ্য আমদানি করতে না পারায় তারা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিনিয়ত স্থলবন্দরটি হয়ে ভারত বাংলাদেশে আসা যাওয়া করেন অসংখ্য পাসপোর্টধারী যাত্রী। কমে যায় সেই সংখ্যাও। ঢাকা থেকে আসতে অনেক অসুবিধা হয়ে গেছে, কারণ আমাদের ভেঙে ভেঙে আসতে হচ্ছে। আমি আমার হাজবেন্ডকে ওনার জন্মভূমি দেখানোর জন্য বাংলাদেশে এসেছিলাম, আর বাংলাদেশের এরকম কারফিউ সংকটজনক অবস্থা দেখে আমার একটু দেরি হয়ে গেছে, আমি দেশ ত্যাগ করছি। স্থলবন্দর কর্তৃপক্ষ বলছে, সাম্প্রতিক অস্থিরতার বড় প্রভাব পড়েছে বেনাপোলে। গেল 2 সপ্তাহে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে অন্তত 170 কোটি টাকা। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম কিছুটা কমে যায় এবং পণ্যবাহী গাড়ির সংখ্যাও কমে যাওয়ায় রাজস্ব আদায় কিছুটা ব্যাহত হয়। দ্রুতই আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক হবে বলে আশা পরিচালকের। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দূরত্ব অনুযায়ী ট্রাকের ভাড়া নির্ধারণ করে দিতে চায় সরকার। এ বিষয়ে মালিক সমিতির সাথে আলোচনা চলছে। বাণিজ্য প্রতিমন্ত্রী মনে করেন, এটি চূড়ান্ত করা গেলে পরিবহন ভাড়া নিয়ে নৈরাজ্য কমবে। সকালে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির স্থায়ী বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন তিনি। জানানো হয়, ট্রাকের পরিবর্তে এখন নির্দিষ্ট দোকানে ভর্তুকি দামে পণ্য কেনা যাবে। চাল ও আটা মিলবে সারা বছর। এর বাইরে নির্ধারিত সময়ে তেল, চিনি সহ অন্যান্য পণ্য রাখা হবে। কিনতে পারবেন ফ্যামিলি কার্ডধারীরা। প্রতিমন্ত্রী জানান, গত কয়েকদিনে পণ্য সরবরাহ বিঘ্নিত হয়েছে। এজন্য শুক্র ও শনিবারে কাজ করছেন টিসিবির কর্মীরা। এ সময় আলু ও পেঁয়াজের চড়া দাম নিয়ে প্রশ্ন ওঠে। প্রতিমন্ত্রী জানান, ট্রাক ভাড়ার কারণে পণ্যের দাম বেড়েছে, তবে সামনে দর কমবে। যে ট্রাক ভাড়া ছিল হয়তো 10,000 টাকা, ওইটা ডাবল হয়ে 20,000 টাকা হয়ে গেছে। যেটা ছিল 20, ওইটা 35 হয়ে গেছে। আমরা চেষ্টা করতেছি যে যারা ট্রাক মালিক আছে তাদের সাথেও বাসের যেরকম ভাড়া নির্ধারণ আমরা মানে দূরত্ব ভেদে এইটাও যদি আমরা নির্ধারণ করে দিতে পারি, তাহলে আমাদের এই জিনিসগুলোর দাম কমে আসবে। মৌসুমের শুরুতে অনাবৃষ্টি আর খরায় পড়লেও সাম্প্রতিক বৃষ্টিতে ঘুরে দাঁড়িয়েছে চা শিল্প। প্রতিটি বাগানেই বেড়েছে উৎপাদন, বেড়েছে গুণগত মানও। বেশি পাতা তুলতে পারায় আয় বেড়েছে চা শ্রমিকদেরও।
আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে চায়ের উৎপাদন প্রত্যাশা বাগান সংশ্লিষ্টদের। দিগন্ত জুড়ে সবুজের হাতছানি, পরম যত্নে পাতা তুলছেন চা শ্রমিকরা। হবিগঞ্জের বাগানগুলোতে পুরোদমে চলছে চা উৎপাদন। মৌসুমের শুরুতে অনাবৃষ্টি আর খরায় উৎপাদন ব্যাহত হলেও ঘুরে দাঁড়িয়েছে চা শিল্প। সাম্প্রতিক বৃষ্টিতে এসেছে নতুন কুড়ি, বেড়েছে উৎপাদন। নিয়ম অনুযায়ী 24 কেজি পাতা সংগ্রহ করলে চা শ্রমিকদের মজুরি মেলে 170 টাকা। অতিরিক্ত প্রতি কেজির জন্য বরাদ্দ 4 থেকে 5 টাকা। ফলন বেশি থাকায় অনেকেরই সংগ্রহ দিনে 70 থেকে 80 কেজি পাতা। এতে অতিরিক্ত আয় হচ্ছে 200 থেকে 250 টাকা পর্যন্ত। 24 কেজি দিয়া যদি আমি বেশি দিই, 10 কেজি কিংবা 12 কেজি, এটা 4 টাকা কেজি আমাদেরকে দেয়। আমরা ওই যে খরান দিছে এই সময় মানে 2 বেলাতে আমরা 6-7 পন দিছে। বৃষ্টির পরে বাগান পরিবর্তন হয়েছে, বাগান সবুজ হয়েছে, পাতিও বাড়ছে, বাগানে আয়ও বাড়ছে। চলতি বছর দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10 কোটি 80 লাখ কেজি। এপ্রিল মে মাসে কিছুটা পিছিয়ে থাকলেও বৃষ্টিপাতে খরার প্রভাব কাটিয়ে উঠেছে চা বাগানগুলো। চায়ের যে আপনার ইয়াটা হচ্ছে ফ্লাশিংটা হচ্ছে সেটা হচ্ছে না, ডাইব্যাক সিস্টেম যেটা সেটা দেখা দিচ্ছে। ডাইব্যাক হলেই তো প্রোডাকশনের দিকে আমরা যেতে পারি না, আর কোয়ালিটি বলতে ডাইব্যাক হলে ওখানে ফ্লাশ হচ্ছে না। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন বেড়েছে গড়ে 30%। বেড়েছে চায়ের গুণগত মানও, মিলছে ভালো দাম। আগামী 3 মাস বৃষ্টিপাতের ধারাবাহিকতা অব্যাহত থাকলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে মনে করেন বাগান সংশ্লিষ্টরা। মে মাসের শেষের দিকে থেকে জুন মাসে ভালো বৃষ্টি পাওয়ার পরের থেকে উৎপাদন অনেক বেড়ে গেছে এবং আশা করি এখন এই উৎপাদনের ধারা বৃষ্টিটা যদি এরকম থাকে উৎপাদনের ধারাটা অব্যাহত থাকবে। চলতি বছর হবিগঞ্জের 24টি চা বাগানের উৎপাদন লক্ষ্যমাত্রা 1 কোটি 25 লাখ কেজি চা। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার পাহাড়ি অঞ্চলগুলোতে বাড়ছে থাই জাতের গোলাপ ফুলের চাষ। প্রতি মাসে চাষিরা বিক্রি করছেন লাখ লাখ টাকার ফুল। কৃষি বিভাগ বলছে অন্যান্য জায়গার তুলনায় এই এলাকার ফুলের গুণগত মান ভালো হওয়ায় ঢাকা সহ বিভিন্ন জেলায় এর চাহিদা বাড়ছে। লাল, হলুদ, সাদা, গোলাপি নানা রঙের গোলাপ ছড়াচ্ছে সৌন্দর্য। বছর জুড়ে গোলাপের চাহিদা, এক একজনের পছন্দ এক এক রং। সেই ভাবনা থেকেই শেরপুরের ঝিনাইগাতিতে বাণিজ্যিকভাবে থাই গোলাপ চাষ। দিন বদলের স্বপ্ন দেখছেন বেশ কিছু চাষি। আমরা 2 বছর ধরে কাজ করি, দৈনিক আমরা 500 টাকা করে পাই। সংসার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেভাবে চলায় এইভাবেই। বাগানে কাজ করতে আমাদের ভালো লাগে। আগামীতে আর আমাদের 500 একর জমি বাসবো। আমরা প্রতিদিন এই বাগান থেকে একদিন পরে পরে 1000 থেকে 1200 ফুল তুলি। লাল, সাদা, হলুদ এরকম বিভিন্ন ধরনের ফুল আছে, আমরা এখানে আসি দেখি। এই চাষিদের একজন জামাল মিয়া 2 বছর আগে 3 বিঘা জমিতে গোলাপ চাষ শুরু। বছর না যেতেই দেখেছেন লাভের মুখ। তাকে দেখে অনুপ্রাণিত হন আরো অনেকেই, গড়ে তুলছেন ফুলের বাগান। ঢাকা সাভার থেকে আইছি, এই সন্ধ্যা করা জায়গা নিয়ে গোলাপ বাগান করেছি। আমি 12 কাঠা জমিন বাগান করছি। আমি প্রথম বছর আমার এই 12 কাঠা জমিনের ভিতরে 9 লক্ষ টাকা খরচ হয়। আমি বছরের 11 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে আমার সম্পূর্ণ টাকা পরিশোধ হয়ে যায়। এখন আমি ইনশাল্লাহ লাভের মধ্যে আছি। কৃষি বিভাগ বলছে শেরপুরের গারো পাহাড়ের মাটি গোলাপ চাষে খুবই উপযোগী। চাষিদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। দেখা গেছে যে এই এলাকার মাটিতে যে গোলাপ হচ্ছে সেই গোলাপ যশোরের গোলাপের তুলনায় অনেক ভালো। অন্য কোনো কৃষি উদ্যোক্তা যদি গোলাপ চাষে আগ্রহী হয় তাহলে উপজেলা কৃষি অফিস থেকে প্রয়োজনীয় পরামর্শ এবং প্রশিক্ষণ প্রদান করা হবে। বর্তমানে উপজেলাটিতে প্রায় 48 বিঘা জমিতে চাষাবাদ হচ্ছে এই থাই গোলাপ। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।